আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকলি। সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গত রাত থেকে জাফলং এবং ভোলাগঞ্জ সড়কে তৎপরতা দেখা গেছে তাদের। পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ পাথরবাহী ট্রাকগুলোকে পরবর্তী গন্তব্যে যেতে দেয়া হলেও জব্দ করা হয়েছে আমদানির কাগজ না থাকা কয়েক হাজার ঘনফুট পাথর। এ সময় বেশ কিছু পাথর বোঝাই নৌকাও আটক করা হয়। সিলেটে গত কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীনভাবে সাদা পাথর লুটপাটের পর পাথর উদ্ধারে ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং 24 ঘন্টা যৌথ বাহিনী মোতায়েন থাকবে। বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। ভোলাগঞ্জ সাদা পাথরের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, অভিযানের আর কি তথ্য আছে? কাকলি, গতকাল সন্ধ্যায় একটি জরুরি বৈঠক করেছিল বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, এবং সিলেটের সব স্তরের কর্মকর্তারা সেখানে ছিলেন এবং সিদ্ধান্ত হয়েছে 5 দফা। যে প্রথমটি হচ্ছে 24 ঘন্টা যৌথ বাহিনী এখানে পাহারায় থাকবে জাফলংয়ের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া এবং সাদা পাথরের পর্যটন কেন্দ্রে। এবং এই সিদ্ধান্তের পর আমরা গতকাল রাত থেকে দেখেছি যৌথ বাহিনী বিশেষত এই সিলেট ভোলাগঞ্জ সড়ক এবং সিলেট তাঁবিল সড়কে তাদের যে অভিযান সেটি শুরু করেছে এবং তারা পাথরবাহী যে ট্রাকগুলো আছে সেগুলোকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। কেননা জানেন যে ভারত থেকে যে এলসির পাথর আসে সে পাথর ভাঙার পরেও কিন্তু এই সড়কে পরিবহন করা হয়, কিন্তু সাদা পাথর বা জাফলংয়ের যে পাথরগুলো সেগুলো উন্নত মানের পাথর হয় এবং দেখলেই আসলে খুব সহজে আলাদা করা যায় যে কোনটি বোল্ডার পাথর, পাহাড় ভাঙা পাথর, আর কোনটি আসলে সাদা পাথর। তো এই যাচাই বাছাই করার জন্য তারা ট্রাকগুলো আটক করছেন এবং দেখছেন সারি সারি ট্রাক কিন্তু রাস্তার সিলেট ভোলাগঞ্জ সড়কের পাশে আটকানো আছে। যৌথ বাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে তারা এটি যাচাই বাছাই করছেন যে তাদের আসলে বৈধ কাগজ আছে কিনা। বৈধ পাথর ছেড়ে দেওয়া হচ্ছে এবং অবৈধ পাথর আটক করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত জেনেছি যে কয়েক হাজার ঘনফুট পাথর এরই মধ্যে জব্দ করা হয়েছে। তবে যে ট্রাক মালিকরা আছে তারা কিন্তু আবার ভিন্ন দাবি করছেন। তারা বলছেন যে যদি অভিযান চালাতে হয় তাহলে সেটি তারা যেন স্টোন ক্রাশার মেশিন বা যেখানে পাথর জমা করা আছে লুটের পাথর সেখানে তারা অভিযানটি চালায়, তারা যেন সড়কে তাদের হয়রানির শিকার না করেন। কেননা তারা রুটি রুজি এখানে জড়িত, তারা ওইখান থেকে নিয়ে আসে যেখানে জমা হয় সেখানে যে অভিযান চালানো হয় সেই দাবিটিও জানাচ্ছেন। এখন পর্যন্ত যৌথ বাহিনীর পক্ষ থেকে বা অভিযানের বিস্তারিত নিয়ে কোনো ধরনের ব্রিফ করা হয়নি। আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য। তবে যতদূর জানতে পেরেছি যে রাতের বেলা কিন্তু কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাতেও আমরা দেখেছি যে কয়েকটি নৌকাও আটক করা হয়েছে, জাফলংয়ে কিছু নৌকা ভাঙা হয়েছে এবং তারা চেষ্টা করছেন যে পাথরগুলো জব্দ হচ্ছে সেগুলোকে আবার সাদা পাথরে ফিরিয়ে নেওয়ার জন্য। তবে খুব স্বাভাবিকভাবে অনুমান করা হচ্ছে যে লুট হওয়া পাথরের বেশিরভাগই এর মধ্যে পাচার হয়ে গেছে। যা আছে সেটি উদ্ধার করে যদি সেখানে ফিরিয়ে নেওয়া যায় তাহলে এটি প্রশাসনের বড় ধরনের দৃষ্টান্ত তৈরি হবে। তো এই ছিল আসলে সিলেটের এই যে পাথর উদ্ধারে, লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানের সর্বশেষ খবর। দর্শক, জানছিলাম ভোলাগঞ্জের সাদা পাথরের খবর। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদ সীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে প্রায় 5000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরও বেড়েছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি সকাল 9টায় বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। নদী তীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পাঠদান বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে গাইবান্ধা জেলায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা, করতোয়া ও যমুনা সহ সবগুলো প্রধান নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তিস্তা তীরবর্তী এলাকার মানুষ বন্যার আশঙ্কায় ঘরের আসবাব ও গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যাংক হিসাব, অর্থ লেনদেন, হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বুধবার ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদারের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে। এছাড়া সাবেক যে ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন এস.কে সুর চৌধুরী, মোহাম্মদ মাসুদ বিশ্বাস, আবু হেনা, মোহাম্মদ রাজি হাসান, এস.এম মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের। বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে এদের প্রত্যেকের হিসাব খোলার ফর্ম, লেনদেন, কেওয়াইসি সহ যাবতীয় তথ্য ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। কোনো হিসাব বন্ধ হয়ে থাকলে সে তথ্যও জানাতে বলা হয়েছে। ভোলায় কাবিটা, কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় প্রায় অর্ধশত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোথাও কাজ না করে আবার কোথাও কিছুটা করে আত্মসাৎ করা হয়েছে এসব প্রকল্পের কোটি কোটি টাকা। নিরুপায় হয়ে চাঁদা তুলে রাস্তায় বালু ফেলছে গ্রামের অসহায় মানুষ। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। গ্রামীণ অবকাঠামো সংস্কার এবং রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ভোলায় 2024-25 অর্থ বছরে প্রায় অর্ধশত কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয় চরফ্যাশনে। উপজেলার দুলহারহাট থানার চর যমুনা গ্রামের একটি রাস্তায় বালু ফেলছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকার রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ দিলেও দুই পাশে নামমাত্র কাজ হয়েছে, তাই গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে রাস্তায় বালু ফেলছেন তারা। এখন সবার বাড়ি বাড়ি যায়া আমরা কিছু টাকা উঠে আমরা রাস্তাঘাটে বালু ফেলাইতেছি। আজ যা কয়েক বছর এই কাল ইয়ানে আন্যা নেতারা খায়ালা, আমরা কোনো রাস্তা পাই না। কিছু কাজ একদম অসম্পূর্ণ, কোনো কাজই হয়নি, ওখানে কোনো মাটিও পালায় না। শুধু রাস্তা নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট সহ নানা কাজে টাকা বরাদ্দ দেয়া হলেও বাস্তব চিত্রটা ভিন্ন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তার জন্য বরাদ্দ দেয়া হলেও কোনো কাজ হয়নি। কোথাও মাঠ ভরাট বাবদ টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রতিষ্ঠানকে ম্যানেজ করে কাজ সন্তোষজনক হয়েছে এমন সার্টিফিকেট নিয়েছেন প্রকল্প কর্মকর্তা। কত টাকার কাজ কি আছে ওইসব বলছেন, এটা বলা যাবে না। এটা কত টাকা কাজ আমরা এটা লেখা যাইব না। আমরা আসলে তদন্ত করে পূর্ণাঙ্গ ব্যবস্থাটাই নিব। যদি কোনো কারণে কম পেয়ে থাকে তাহলে সিপিসি কেন কম দিল সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব, এবং পুরো অর্থটাই সিপিসির মাধ্যমে গিয়েছে যেহেতু সিপিসিকে আমরা জিজ্ঞেস করব যে কেন পূর্ণাঙ্গ অর্থটা মানে মাদ্রাসা বা মসজিদ বা যে প্রকল্পে সে প্রকল্পে যায় নাই। আবার কোথাও মসজিদের মাঠ ভরাটের নামে বরাদ্দ হলেও ওই মসজিদের কোনো মাঠ নেই বলে অভিযোগ স্থানীয়দের। সেই যদি টাকা যদি আপনার যদি 50% কাজও করতো তাহলে আমাদের এই মাঠটা এখন এই পরিস্থিতি থাকতো না। এই রাস্তার 8,10,000 টাকা বরাদ্দ হলো, 1 টাকার কাজও হয়নি। কাজ না করে টাকা আত্মসাৎ ও যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। খসে পড়ছে ছাদের পলেস্তারা ও দেয়াল, বেরিয়ে গেছে রড, ভেঙে গেছে দরজা জানালাও। এমন দুরবস্থার মধ্যে কার্যক্রম চলছে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের। প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কায় থাকেন কর্মরত পুলিশ সদস্যরা। ভবন সংস্কারের জন্য পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠানোর কথা জানিয়েছে স্থানীয় গণপূর্ত বিভাগ। ঝালকাঠি থেকে KM সবুজের পাঠানো রিপোর্ট। টিনশেড কিংবা কাঁচা কোনো ঘর নয়, পাকা ভবনের সিলিংয়েই পলিথিন টাঙিয়ে রাখা হয়েছে, কারণ বৃষ্টি নামলে যাতে ছাদ থেকে চুইয়ে ময়লা পানি খাবারের থালা কিংবা বিছানায় না পড়ে। এমন দৃশ্য ঝালকাঠির শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভবনের। এখানেই শেষ নয়, অফিস কক্ষগুলোর অবস্থা আরও দুরূহ। খসে পড়েছে দেয়াল, ছাদের পলেস্তারা, বেরিয়ে গেছে রড, ভেঙে পড়েছে জানালা দরজাও। এমন দুরবস্থার মধ্যে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাচ্ছেন তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। বৃষ্টির মৌসুমে আমাদের এখানে বসে খাবার মতো কোনো পরিবেশ থাকে না, উপর থেকে পানি পড়ে। ঝুঁকি এমনটা হয়ে গেছে যে কখন না আমরা কোনো ইট উপর থেকে পড়ে, যে প্লাস্টার খুলে পড়ে মাথার উপরে পড়ে আমাদের না কত ক্ষতি হয়ে যায়। খুবই নিম্নমানের মালামাল দিয়ে ভবনটা তৈরি করছে, বর্তমানে ভবনটা খুবই ঝুঁকিপূর্ণ। 2001 সালে এই ভবন নির্মাণের পর থেকে আর কোনো ধরনের সংস্কার হয়নি, ফলে সময়ের সাথে ভবনের এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে। তাই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ ও থাকার সুব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন দপ্তরে জানানো হয়েছে বলছে কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ বিভাগ ঝালকাঠি থেকে মেরামতের চাহিদা পেলে প্রাক্কলন প্রস্তুত করা হবে। তারপর
উক্ত প্রাক্কলন পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে ক্রসিং অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। তারপর দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। জেলার পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। হত্যা মামলার আসামি রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতৌর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার একটি বাসায় আত্মগোপন করে থাকা বাবুকে মধ্যরাতে আটক করা হয়। সে কোটা সংস্কার আন্দোলনের সময় মুন্না হত্যা সহ একাধিক মামলার আসামি এবং আত্মগোপনে থেকে সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী নানা প্রচারণায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ আদালতে হাজির করা হবে বলে জানান এই কর্মকর্তা। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি20 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ এ দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। টুর্নামেন্টকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয় বুধবার। বাংলাদেশ এ ও পাকিস্তান শাহিনস সহ টপ অ্যান্ড টি20 সিরিজে মোট 11টি দল অংশ নিচ্ছে। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে। এখান থেকে সেরা 2টি দল উঠবে সেমিফাইনালে। রাউন্ড রবিন লিগে বাংলাদেশ 16 আগস্ট নেপাল, 17 আগস্ট পার্থ স্কোচার্স একাডেমি, 19 আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, 21 আগস্ট মেলবোর্ন স্টার্স একাডেমি ও 23 আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে 24 আগস্ট। কিংসের সঙ্গে ঢাকায় ফিরবেন কিউবা মিচেল, ফাহমিদুলও যাচ্ছেন না বাহরাইন। ফলে 2 তরুণ ফুটবলারকে ছাড়াই বাহরাইনে 2টি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দল। কিউবাকে এখনই জাতীয় দলের জন্য ছাড়তে নারাজ কিংস। কিউবা কবে কখন অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে যোগ দেবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এদিকে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফের সিনিয়র সহসভাপতির সঙ্গে দায়িত্ব পালন করছেন জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও। ফেডারেশনের এত বড় পদে থেকেও জাতীয় স্বার্থে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত তাই প্রশ্ন তুলেছেই। ফেডারেশনেও এ বিষয়ে কিছু বলতে পারেনি। এদিকে ইতালিতে ক্লাব বদল করায় ফাহমিদুলকেও পাওয়া যাবে না বাহরাইনে। অনূর্ধ্ব-23 এএফসি বাছাইকে সামনে রেখে 12 দিনের ক্যাম্প করবেন ফুটবলাররা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।